ব্যক্তিগত যেভাবে টিউটররা যেভাবে ক্লাস নেয় সেভাবে। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনি অবশ্যই করবেন। গত ক্লাসে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে ঘাড়ে ব্যথা কেন হয়, এখানে কিছু রোগের নাম বলেছিলাম, এই রোগগুলো সম্পর্কে আপনাদের বলেছিলাম যে একটু দেখার জন্য। আপনাদের সুযোগ হয়েছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত রোগ যেটাকে আমরা বলে থাকি, অস্টিওপরোসিস, স্পন্ডালাইটিস, স্লিপ ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস, তো এই রোগগুলো সম্পর্কে আপনাদের বলা হয়েছিল একটু দেখার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আর যদি ট্রিটমেন্ট কিভাবে কি করতে হয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা বললে আমি দেখা যাচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিউরটাও কিন্তু বলবো, কিন্তু আপনাদের আগ্রহ প্রকাশ করতে হবে সেক্ষেত্রে যে আপনারা কোন বিষয়টা জানতে চাচ্ছেন। ঠিক আছে? তো এই যে ঘাড়ের ব্যথা নানা রকম লক্ষণ আমি আলোচনা করেছিলাম, ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গের অস্থিভঙ্গ এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যে বিষয়গুলো ছিল এগুলো আমি কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন করার জন্য আমি বলবো যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা করবেন, যে বিশেষ করে যে রোগগুলো আলোচনা করা আছে সেগুলো নিয়ে। মাথার আঘাত, সিটি স্ক্যান, এমআরআই এই বিষয় নিয়ে কিন্তু গত ক্লাসে বেশিরভাগ আলোচনা করেছি। এই এমআরআই এর যে পার্থক্যগুলো, এটা তুলনামূলক পার্থক্যগুলো আলোচনা করেছি। এখন এমআরআই এর পরে বর্তমানে আপনি তিনটা বিষয় মনে রাখেন, এখনো বাংলাদেশে প্যাথোলজিক্যাল টেস্টে বিভিন্ন ক্ষেত্রে এক্স রে দেওয়া হচ্ছে। এক্স রে থেকে ওটা 2D যদি ধরেন, এটা হচ্ছে 3D, সিটি স্ক্যান 3D। তাহলে সিটি স্ক্যানের পরে চলে আসছে এমআরআই, এমআরআই এর পরে আমরা নিয়ে আসছি পেটি স্ক্যান। এখানে পিটি স্ক্যানের তুলনামূলক পার্থক্য করার পরে আমি গত ক্লাস আলোচনা প্রায় শেষ করেছিলাম। সেখানে মাথার আঘাত, সাব আর্কনয়েড হেমারাইজ যেটাকে আমরা স্ট্রোক বলছি, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন মেরুদণ্ডের আঘাত নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আপনার করুন। স্যার ডিক্স এই ব্যাপারে একটু স্যার জানতে চাই স্যার। স্পেসিফিক প্রশ্নটা বলুন যে কোন বিষয়, কোনটা জানতে চাচ্ছেন। স্যার ওই স্লিপড ডিস্ক, এখন যদি এই ডিস্কটা মানে সরে যাওয়া, তাই তাই তো স্যার নাকি স্লিপড হলে, এখন এটার লক্ষণ আর বিস্তারিত একটু জানতে চাই স্যার এটার ব্যাপারে। খুব ভালো। এবার আমাদের মনিব খান স্যার, আপনি বলুন আপনার কোন হ্যাঁ স্যার, বিষয়টা জানা আছে। স্যার স্লিপ ডিস্কের ব্যাপারে জানতে চাই স্যার। দুজন, এই স্লিপ ডিস্কের কিন্তু আরো একটা নাম আছে, বলুন তো হ্যাঁ কি? স্যার। একটু চেষ্টা করুন, আপনাদের একটু মনে করার চেষ্টা করতে, কারণ আমি তো আপনাদেরকে পড়তে বলেছি, আমি তো অবশ্যই বলবো। আপনারা কি জানেন এক একজন করে বলুন, মানে ভুল হোক কোনো সমস্যা নাই, আমি সংশোধনের জন্য আপনাদের বলবো না। আপনি, আমি যে তথ্যটা জানি সেটা আপনাদের শেয়ার করবো, আপনারা যেটা জানেন সেটা আপনারা শেয়ার করবেন, তাহলে না পরিপূর্ণভাবে শেখা যাবে। বলুন। হ্যাঁ স্যার, যে স্লিপ কি কি সমস্যা হতে পারে, তারপরে লক্ষণগুলো, তারপরে চিকিৎসা সম্পর্কে জানতে চাই স্যার এটার ব্যাপারে। ঠিক আছে, আমি তো বলবোই, ভিডিও দেখাবো হ্যাঁ স্যার। ট্রিটমেন্ট কিভাবে কি জি করতে স্যার। হয় অ্যাকচুয়ালি। এখন স্লিপ ডিস্ক মূলত জি স্যার। এই রোগটার আরেকটা নাম হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক। কি নাম? হার্নিয়েটেড ডিস্ক। এখন এই জি স্যার। ডিস্কটার মূল ব্যাপারটা হচ্ছে আমাদের মেরুদণ্ডে যে ডিস্ক গুলো রয়েছে তার স্থান থেকে একটা বেরিয়ে আসে এই যে একটা কশেরুকার মধ্যে একটা জেলি, ঠিক আছে, সাইনোভিয়াল ফ্লুইড যেটাকে বলা হচ্ছে, সেই ওই যে ফ্লুইডটা আপনার কি হয় বেরিয়ে আসে। এখন স্লিপ ডিস্ক যে কারণগুলো রয়েছে এটা কোথায় হয় এগুলো তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো প্রথমে যদি আমি বলি এটা সাধারণত আমাদের ঘাড়ের নিচের অংশ থেকে পিঠে হয়ে থাকে। তো সাধারণত দেখা যাচ্ছে পিঠের নিচের অংশে
এই স্লিপ ডিস্কের প্রবণতা বেশি থাকে, এবং 30 থেকে 50 বছর বয়সের লোকেদের মধ্যে স্লিপ ডিস্ক বেশি হয়। এখন আরেকটা কারণ কি, যাদের অতিরিক্ত ওজন মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ সৃষ্টি করতে পারে। এবার এখন একজন মানুষের ওজন বেশি না কম আপনি বুঝবেন কি করে? বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স অনুসারে যে রেঞ্জ আছে বয়স এবং উচ্চতা, অর্থাৎ উচ্চতা অনুসারে, বয়স উচ্চতা অনুসারে তার যে ওজন, ওই ওজনের থেকে বেশি হলে সেটাকে আমরা কি বলি? ওভারওয়েট বলছি। এখন এই ওভারওয়েটের সহজ ফর্মুলাটা কি? সহজ ফর্মুলাটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে যেভাবে বলা হয়, বিএমআই আপনার মনে নেই, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন? আপনি তার ওজনটা মাপবেন, উচ্চতাটা মাপবেন। এখন তার উচ্চতা ধরেন 5 ফুট 6 ইঞ্চি। পুরুষ হলো, পূর্তি বয়স একটা পুরুষ হলো, ধরেন তার 25-30 বছর, তাহলে 5 ফুট 6 ইঞ্চি সে, তাহলে তার বয়স থাকতে হবে বয়স অনুসারে 5 ফুট 6 ইঞ্চি, প্রায় 25 থেকে 30 বছর বয়স। তাহলে তার 5 ফুট 6 ইঞ্চি হচ্ছে, তাহলে তার ওর থেকে 10 বছর 10 কেজি যোগ করেন, তাহলে 5 ফুট 6 ইঞ্চি, তাহলে আপনি ধরেন 56 হলো, তাহলে আপনি ধরেন 65 কেজি, অর্থাৎ তার স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 65 কেজি। এখন 65 কেজির কাছে তার হচ্ছে 75 কেজিও রয়েছে, তাহলে তার রেঞ্জের থেকে স্বাভাবিকভাবে তার 10 কেজি বেশি। মানে এটা একটা, মানে আমি থমরো হিসাব বলে না যে আমাদের মুঠো, অনেকে আছে গ্রামের দিকে যে এতটুকু এত গ্রামে 1 মুঠো হয়, আমি অ্যাকুরেট বলতে পারলাম না, কিন্তু একটা আনুমানিক একটা হিসাব যদি আপনি রাখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখন মূলত আমাদের বিএমআই কে অনুসরণ করতে হবে। বিএমআই যদি অনুসরণ না করতে পারেন তাহলে এইভাবে একটা গড় হিসাব রাখতে পারেন, তার ওজন অনুসারে ইঞ্চি অনুসারে যা হবে, পুরুষের ক্ষেত্রে 10 কেজি, মেয়েদের ক্ষেত্রে 10 কেজি কম। তাহলে 5 ফুট 6 ইঞ্চি হলে হবে 65 কেজি। এবার 65 কেজির ক্ষেত্রে তার যদি 75 কেজি থাকে তাহলে 10 কেজি তাকে কমাতে হবে, তার জন্য আপনি বলবেন আপনার ওজন কমাতে হবে। এই ওজনের কারণেও কি হয়ে থাকে? স্লিপ ডিস্ক হয়ে থাকে। এখন অনেক সময় আছে যে ওজন ঠিক আছে কিন্তু তারপরে কি হবে? না, হতে পারে তার প্রফেশনটা দেখতে হবে, সে কি ধরনের কাজ করে। যদি প্রচুর পরিমাণে মাল উঠায়, দেখেন একটা মানুষ 50 কেজি তুলতে পারে, সে যদি 50 কেজির জায়গায় যদি 60 কেজি বা 65 কেজি তুললো, 65 কেজির পরে যদি আরো 10 কেজি উঠায় দেন, ওই যে চাপটা পড়বে, ওই চাপেই কিন্তু আপনার কি হবে? এই মেরুদণ্ডের নিচে স্পাইনাল ইনজুরি হবে এবং স্লিপ ডিস্ক হয়ে যাচ্ছে। এবার অনেক সময় আছে এটাও হতে পারে, ভারী বস্তু তুলতে যে এটা হতে পারে। অনেক সময় যারা নেশা করে, বিশেষ করে ধূমপান করে, এদের নেশাটা কিন্তু অনেক রোগের জন্যই কিন্তু একটা কারণ, এরা দেখায় যে নেশার কারণে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন রোগ হয়ে থাকে, বা আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিলেও তা দ্রুত কাজ করতে চায় না। তো জিন তত্ত্ব যদি পূর্বের তাদের পারিবারিক ইতিহাসে আপনি যদি স্লিপ ডিস্কে হাড় ক্ষয় বা হাড়ের রোগ দেখেন, তাহলে কিন্তু আপনার এটাও আপনি ধরতে পারেন বংশগত ইতিহাস। এখন লক্ষণ কি? লক্ষণ হচ্ছে ব্যথা তীব্র হবে, এটা হঠাৎ আসে হঠাৎ যায়, এবং ব্যথাটা সাধারণত ঘাড় এবং পিঠ থেকে পা দিকে ছড়িয়ে পড়ে। স্লিপ ডিস্কের কারণে অনেক সময় দেখা যাচ্ছে সাইটিকা নার্ভের উপর প্রভাব পড়ে এবং সাইটিকা পেইনও হয়। ঠিক আছে? এবার এর মধ্যে তার আরেকটা লক্ষণ, সে বলে যে অসাড়তা, আমার শরীরটা না অবশ হয়ে যাচ্ছে, ঝিঝি করছে। ঠিক আছে? এবং এই স্লিপ ডিস্কের জন্য সব থেকে ভালো হচ্ছে ফিজিওথেরাপি। আমরা বলে থাকি ওষুধের সাথে আপনি ফিজিওথেরাপি, বিশেষ করে কিছু ইয়োগা এক্সারসাইজ এটা দেওয়া যায়, এবং তাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, এবং আপনার অ্যালোপ্যাথি মতে ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এর রোগের জন্য আপনার স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকে, এবং আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অনেক সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, এবং এর জন্য কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ওষুধও রয়েছে। আপনার কি কেউ বলতে পারবেন কি কি ওষুধ হয়তো বা আমাদের স্লিপ ডিস্ক করা হয়? বলুন। স্যার ডিস্ক হার্নিয়াশন, তাই তো স্যার? নাকি একটা আরেকটা নাম ডিস্ক স্লিপ ডিস্কের? হার্নিয়েটেড ডিস্ক, হার্নিয়েটেড ডিস্ক। হার্নিয়েটেড ডিস্ক। স্যার এটার জন্য কি থুজা দেওয়া যায় স্যার? অবশ্যই যায়।
আর বলেন মনিব খান স্যার, আপনি বলুন। স্যার আমার তো মতে সুজাই আসছে স্যার, শুধু শুধু থুজা? কি বলেন? আর্নিকা মন্ট, হ্যাঁ সুন্দর, আপনি আরেকটা মন দিবেন, ঠিক আছে। আর কি? রাষ্ট্রাস হতে পারে, হ্যাঁ। যেহেতু একবারেই ভারী বস্তা উত্তোলন করলো। হুম। আর বলুন, আমিও বলবো তো, সমস্যা কি? অত বেশি তো জানা নাই। আসলে দেখেন, এই জায়গাটাই কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। দেখেন আমরা কি করি, আমরা লক্ষণ মিলাই। প্রথম কথাটা বোঝেন, হোমিওপ্যাথির লক্ষণ সাদৃশ্যে আমরা ট্রিটমেন্ট করি। হোমিওপ্যাথির মূল 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 দিকটা বুঝতে হবে। আমরা কি লক্ষণে ট্রিটমেন্ট করি না? এখন যেহেতু লক্ষণ করি, তাহলে আমাদের রোগের স্বাভাবিক আমরা অসাধারণ লক্ষণকে খেয়াল করি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কিন্তু অসাধারণ লক্ষণ। এখন ধাতুগত লক্ষণ যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের অসাধারণ যে লক্ষণগুলো, সেই অসাধারণ লক্ষণগুলো তো আমাদের জানতে হবে। না জানলে কি হবে বলেন? এখন প্রথম কথা, যে আমাদের কিছু লক্ষণ আছে, কমন লক্ষণ। এবার কমন লক্ষণগুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কমন লক্ষণের মধ্যে আমি প্রথমে সিমটমের মধ্যে তার কি থাকবে, ব্যথা থাকে। কোথায়? তার শরীরে ব্যথা থাকে, সর্বশরীরে থাকে। পা প্রসারিত করলে, অর্থাৎ হাঁটাচলা করতে গেলে সমস্যা হয়। তারপরে আরেকটা কি কথা বলে, সে বলে, ম্যাক্সিমাম রোগী বলে যে ব্যথা কখন বাড়ে, রাতে বাড়ে, কিছু কাজ করলে বাড়ে, ব্যথা পরিশ্রম বৃদ্ধি পায়। তার সাথে কি থাকে, আমার শরীর অসাড় হয়ে যায়, ঝিনঝিন ভাব থাকে, অর্থাৎ মাসেল উইকনেস থাকে। তারপরে কি, টিগলিং ভাব, অর্থাৎ এই যে টিগলিং নিয়েও কিন্তু আপনাদের এর সিনোনিমাস আপনাকে অনেক কিছু রেপার্টরিতে আপনার যদি করেন, তাহলে কিন্তু অনেক ওষুধ আছে। বার্নিং সেন্সেশন থাকে, তাহলে বার্নিং সেন্সেশনের উপরে কিন্তু অনেক ওষুধ রয়েছে। তাহলে আমরা কি করবো, আমরা তখন রেপার্টরি করব। রেপার্টরি যদি করতে হয়, আপনারা রেপার্টরি করতে পারেন কে কে? রেপার্টরি জানার জন্য চেষ্টা করতেছি, সিনথেসিস দিয়ে আপাতত, কিন্তু অত গভীরে ঢোকা যায় না, বা রোগীলিপি করার মতন কৌশল অতটা জানা নাই তো। ঠিক আছে, ওটা পরে আলোচনা করবো। আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম, তাহলে কমন লক্ষণগুলো কি? তাহলে বার্নিং সেন্সেশন থাকে। তারপরে তার মধ্যে আর কি দেখা যায়, তার জ্বালা পোড়া থাকছে। অনেকের আপনার পোশাক করতে গেলে সমস্যা হয়। এই বিষয়গুলো কিন্তু কমন লক্ষণ। এবার আমরা হোমিওপ্যাথিতে আমরা ওষুধ যে সময় দিচ্ছি, তাহলে অ্যালোপ্যাথিতে তারা স্টেরয়েড ব্যবহার করে এটাকে কমানোর জন্য। আরো যে যে ওষুধ আছে সেটাও আপনাকে জানতে হবে, কারণ ওই ওষুধ যদি আপনার হয়ে যায়, যেমন ম্যাথাটক্সটা যদি গ্রুপের ওষুধ হয়, সেক্ষেত্রে আপনি যদি পেডনিসোনল ব্যবহার করা হয়, তখন আপনি টটোপ্যাথিক অনুসারে আপনি কিন্তু পেডনিসোনল মেডিসিনটা একটা ডোজ দিতে পারেন। এটা টটোপ্যাথিক মেডিসিন, অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধের থেকে শক্তিকৃত যে ওষুধ, সেটা হচ্ছে টটোপ্যাথিক মেডিসিন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রেডনিসোনল ব্যবহার করতে পারি, মেথাট্রেক্সটা ব্যবহার করতে পারি, যদি কাঙ্ক্ষিত ওষুধ কাজ না করে। তাহলে এই সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে, অর্থাৎ এলোপ্যাথিক ওষুধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। এরপরে আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধ আছে, হোমিও রেমেডি, এদের সম্পর্কে জানা থাকা লাগবে। এখন দেখেন, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ কি? অসহনীয় পিঠে ব্যথা, ব্যথা নির্দেশ করছে। এবার পিছনের দিকে বাঁকানো অবস্থায় মেরুদণ্ডে ব্যথা করছে। তার মেরুদণ্ডে বেদনাদায়ক, যে আমাদের শরীরটা কি শক্ত হয়ে যাচ্ছে। তারপরে পায়ে নিস্তেজ ভাব থাকছে। তার মধ্যে ভীরু ভীরু একটা ভাব থাকলো। তারপর সকালে ঘুম থেকে ওঠার পর তার সমস্যা বৃদ্ধি। তো এই ধরনের যদি লক্ষণ থাকে, ক্যালকেরিয়া কার্ভের যদি আরো কিছু লক্ষণ মিলে, তাহলে আমরা কি করব, ক্যালকেরিয়া কার্ভ দেবো। এবার ফসফরাস, এবার ফসফরাসের কোন লক্ষণটা আমরা খেয়াল করি? তাদের যে লক্ষণ আছে সেটা তো আমরা খেয়াল করব, সাথে আমরা খেয়াল করতেছি কি, সেক্রামের যে উপরে যে স্লিপ ডিস্কের সেক্রামের উপর এবং নিচে যে কোটি দেশীয় যে কশেরুকা আছে, এখানে যে পক্ষাঘাতগ্রস্ত, অর্থাৎ যদি অবশ হয়ে যায়, প্যারালাইসিসের মতন যদি মনে হয়, কোমরে বা পিঠের ব্যথা, এখন ব্যথাটা সে বলছে যে মনে হচ্ছে জায়গাটা ভেঙে গেল। তারপরে দীর্ঘক্ষণ, বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার পর তার সমস্যাটা বাড়ে। হার্ট
উঠতে পারে না, উপরে উঠতে গেলে তার সমস্যা বাড়ছে, সর্বনিম্ন নড়াচড়া করতে গেলে তার মানে বাধা দিচ্ছে, শরীরে সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফসফরাস মেডিসিনটা দিতে পারি। অবশ্যই সেক্ষেত্রে অন্যান্য আমার যে মূল রেমেডি, সেক্ষেত্রে আমরা কি করব, জিহ্বাটা দেখবো, জিহ্বা দেখতে কেমন, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। এরপরে ক্যালিকার্ব, বা আপনার পিঠটা শক্ত হয়ে যাওয়া, তারপরে হঠাৎ করে কিছুতে উঠতে গেলে তার থামতে গেলে ওই যে স্লিপ ডিস্কে তার সমস্যা হয়, শক্ত হয়ে যায়। তারপরে পিঠের অংশটা যদি একটু ছোট ছোট মনে হয়, এক পাশে থেকে এক পাশ ছোট, তারপর পিঠ এবং বুক, কাঁধ, বাহুতে বাতের ব্যথা রয়েছে, নাড়াচাড়া করতে গেলে আরো দেখা যাচ্ছে সমস্যা হয়, এই ধরনের ব্যাপার যদি থাকে, রুটা ব্যবহার করতে পারি। রুটা হচ্ছে ডান স্ক্যাপুলার ভিতরে চাপ প্রয়োগ করলে আপনার ব্যথা। তারপরে কাঁধের মধ্যে যদি প্রচুর চুলকানি মনে হয়, কিন্তু ঘষলে কেমন ভালো লাগে না, চুলকাচ্ছে কিন্তু ঘষলে ভালো লাগে না। তারপরে পিঠের থেকে ব্যথাটা কটিদেশ পর্যন্ত হয় এবং তার শ্বাস প্রশ্বাস নিলেই কষ্ট হয়, তাহলে আমরা কি করতেছি, রুটা ব্যবহার করতেছি। ব্রায়োনিয়া, হচ্ছে সারা পিঠে ক্র্যাম্পের মতন ব্যথা, তারপরে পিঠের শক্ত হয়ে যাওয়া, রোগী হাঁটতে গেলে তার সমস্যা বোধ করে। তো এই যে ধরনের লক্ষণগুলো আছে, এই লক্ষণ অনুসারে কিন্তু আমরা কি করতে পারি, হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি। তবে যে এই ওষুধগুলো, আর আপনার যেটা বললেন, এরপর আছে মায়াজমেটিক ওষুধ। মায়াজমেটিক ওষুধ আপনি সাইকোটিক মায়াজম হলে থুজা, মেডোরিনাম, এগুলো আপনার ব্যবহার করবেন, খুব ভালো রেসপন্স পাবে। রাস্টক্স তো অবশ্যই আপনার বলেছেন, সেই জন্য ওটা আর বললাম না। তারপরে কলোসিন, ম্যাগনেসিয়াম ফসফরিকাম, ম্যাকফস, এটাও খুব ভালো রেমেডি হিসাবে আপনার কাজ করে। তো এই যে ওষুধগুলো রয়েছে, তাহলে এই ওষুধগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই ব্যবহার করতে পারি, অবশ্যই লক্ষণ সাদৃশ্যে, আপনার লক্ষণ মিললে। আপনার যখন লক্ষণ মিলবে, সেই লক্ষণ মেলার সাথে সাথে কিন্তু আমরা কি করতে পারি, সেই ওষুধটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এখন শুধু কি এতটুকু ওষুধ, তাই বলে কি আমরা অন্য ওষুধ যেমন ব্রায়োনিয়া, রাস্টক্স, ক্যালিকার, ফসফরাস, এর সাথে সিপিয়া, ল্যাকেসিস, তারপরে সিমিসিফিউগা, আপনার চায়নাও খুব ভালো কাজ করে, নিকটামিওর, পালসেটিলা, ক্যালমিয়াল্যাট, লিডাম, হাইপেরিকাম, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, এই মেডিসিন গুলো কিন্তু সবই কাজ করে। ঠিক আছে? আহ নাস্ক, ভৌমও কিন্তু, লাইকোপোডিয়াম, এগুলো কিন্তু কাজ করে। আমি বলি নাই বিধায় যদি মনে করেন যে না এগুলো ব্যবহার করা যাবে না, তা না। আসলে আপনার লক্ষণ সাদৃশ্যের যে ওষুধ হবে, আপনি সেই ওষুধটাই ব্যবহার করবেন। কি বোঝা গেছে? জি স্যার। এখন এখানে আপনার কিছু পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি কি দেওয়া যেতে পারে বলুন তো? গত ক্লাসে আলোচনা তো করেছিলাম। বলুন। স্যার আগে যেগুলো পড়াইছিলেন সেগুলো হবে স্যার? হ্যাঁ বলুন, আমি বুঝতে পারি নাই, আবার বলুন। গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল হুম। স্যার, ওইখান থেকে একটা পরীক্ষা দিব স্যার নাকি? না, অ্যাকচুয়ালি শুনেন, এখানে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। জি স্যার। প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে রুটিন চেক আপ, যেটা আপনি যে কোনো পরীক্ষায় রোগীকেই দিতে পারেন। একটা বয়স হলে আপনার হেলদি চেক আপ একটা বয়স্ক মানুষের যেটা করতে দিতে হয়। যেমন 40 বছর হয়ে গেলেই তাকে কিছু কমন পরীক্ষা দেয়, যেমন সিবিসি দিল, আপনার ব্লাড সুগার, যেটা বলা হয় এবিএফ, ঠিক আছে, এইচবি এ1সি, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন, এইচজিপিটি, অ্যালকাইন ফসফেট, সিরাম বিলিরুবিন, তারপর কিডনি ফাংশনের সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিক অ্যাসিড, ইলেকট্রোলাইট,
সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি যেটাকে বলা হচ্ছে, টিএসএইচ, এইচবিএসএজি, ইউরিনারি, ইসিজি, চেস্ট এক্স-রে, তারপরে হচ্ছে আপনার ইকো, ইটিটি, আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমিন, এই কয়টা কিন্তু কমন দেয়, কথাটা বোঝেন। এটা রুটিন চেক আপে দেয়। মানে একজন এমবিবিএস ডক্টর যদি 40 উপর একজন ব্যক্তি যায়, তাহলে তার কিছু না থাকলেও এই চেক আপ গুলো দেয়। এখন এই চেক আপ গুলো যে আপনার এটা হচ্ছে প্রাইমারি হেলথ চেক আপ, আবার তার কিন্তু একটা প্যাকেজও করে ফেলছে। ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু প্যাকেজ করা, অর্থাৎ আপনি হেলথ প্যাকেজ 1 নাম্বার 2 নাম্বার এরকম কিন্তু ভাগ ভাগ করা। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন পপুলার বলেন, ল্যাবএইড বলেন, এরা কিন্তু প্যাকেজ করে দিয়েছে। এই প্যাকেজে আপনি পরীক্ষা করতে দিতে পারেন, তো দেখা যাচ্ছে তারা তখন প্যাকেজ অনুসারে পরীক্ষা করলো। কিন্তু এটা তো কমন পরীক্ষা, যেহেতু আমি বললাম না 30 থেকে 40 ঊর্ধ্বে গেলে, এখন এই পরীক্ষাটা করলে আপনি সব বুঝতে পারলেন, কিন্তু আপনার এই রোগের জন্য স্ক্রিনিং টেস্ট দিতে হবে। স্ক্রিনিং টেস্ট বলতে হচ্ছে আপনার সিটি স্ক্যান দিতে হবে, এমআরআই দিতে হবে। এই সিটি স্ক্যান, এমআরআই এই দুটো কিন্তু আপনার এর জন্য টেস্ট। আর এই যে রক্তের যে পরীক্ষা, আমি আপনাদের সাথে হয়তো বা মনে হয় আলোচনা করেন, ফিজিওলজি অ্যানাটমি যে স্যার বিশেষ করে তিনি এই বিষয়টা আলোচনা করার কথা। কারণ ফিজিওলজি এবং অ্যানাটমি, ফিজিওলজি যদি জানেন তাহলে কি করতেছেন, অ্যানাটমি হচ্ছে ধরেন এক্সরেটা দিল, ওই অর্গানে কোথায় কোন সমস্যাটা সেটা আপনি অ্যাকুরেট বুঝতে পারছেন, ঠিক আছে। আর এই রক্তর পরীক্ষা, ইউরিন টেস্ট, এখানে আপনি কি বুঝতেছেন, এখানে বুঝতেছেন ওই পরীক্ষা মাধ্যমে তার শরীরে কি কি সমস্যা হচ্ছে। আমার বিষয়টা কি আপনি বুঝতে পারছেন? যদি না পারেন তাহলে আমি পুনরায় বলবো। জি, তাহলে বোঝা আমি যাচ্ছে। রক্তের পরীক্ষা দিলাম, এই যে পরীক্ষাগুলো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রবলেম আছে কিনা সেটা বুঝতে পারছেন, অর্থাৎ ফিজিওলজি, অর্থাৎ ওই অর্গানের ফিজিওলজিটা বোঝা যাবে কি এই রক্তের পরীক্ষার মাধ্যমে। এই যে এসজিপিটি বলেন এগুলো, এর মধ্যে আল্ট্রাসাউন্ড এবং এক্সরে, এইটা হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল দিক নির্দেশনার জন্য করা হয়। কিন্তু প্রপার আমরা বুঝতে পারি কি দুটোকে কম্বিনেশন করলে, ফিজিওলজি এবং অ্যানাটমি হলে আপনি বুঝবেন প্যাথোলজি। আমার কথাটা কি সহজভাবে বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলতে হবে। ফিজিওলজি, অ্যানাটমি, এই ফিজিওলজি, অ্যানাটমি মিলে প্যাথোলজি। হ্যাঁ, এই দুটো কংক্রিট আইডিয়া বুঝতে পারলে কিন্তু প্যাথোলজিটা বোঝা যায়। কারণ আপনি প্যাথোলজিক্যাল জ্ঞানটা লাগবে, তখন আপনার এই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এখন আমি রক্তের যে উপাদান বললাম ওটা তো আলোচনা হয়ে গেছে ফিজিওলজির, আপনার ফিজিওলজিতে আপনার ব্লাড সেকশনে হেমাটোলজি, হেমাটোলজির আলোচনা তো আপনার ফিজিওলজির মধ্যে করা হয় বিস্তারিত। এরপরে কোন কোন উপাদান, ওইটাকে আরো স্পেসিফিক ভাবে আলোচিত হয় কোথায়, প্যাথোলজিতে এসে। এখন আপনার ফিজিওলজি অ্যানাটমিক্যাল যদি জ্ঞানটা মানে উইক থাকে, তাহলে হবে কি আপনি এই বিষয়টা আমি যত সহজে আলোচনায় করতে চাই না কেন আপনি সহজে ধরতে পারবেন না। এরপরে আপনার ধরেন আর্থ্রাইটিস হলো, তারপরে ক্যান্সার হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে না, যেমন বোন ক্যান্সার। তো বোন ক্যান্সার হলে সেক্ষেত্রেও তো অনেক পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাগুলো আপনাদের জানতে হবে। তারপর মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট কিসের জন্য দেওয়া হয়, ইউরিনের শুধু কি ইউরিনারি দিব না আর কি কি পরীক্ষা দিব, এটাও জানতে হবে। তারপরে উম, এখন আপনারা কে কতটুকু এই বিষয়ে পড়েছেন সেটা বলুন তো, তাহলে আমি একটু সুবিধা হবে। টেস্ট সম্পর্কে মনির খান স্যার আপনার কেমন ধারণা আছে প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট সম্পর্কে? টেস্ট সম্পর্কে স্যার মোটামুটি ধারণা আছে স্যার, খুব ভালো খুব ভালো সেরকম জানি না, মানে মোটামুটি ধারণা আছে স্যার ঠিক আছে, সব বিষয়ে। আপনারা যে বিষয়টা জানেন সেটা আপনারা হ্যাঁ লিখবেন, স্যার। লিখে আমাকে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনার কোন স্তর থেকে আমি আলোচনা করলে ভালো হবে। কারণ আমারও তো ধরেন আপনাদের যদি আমি যদি এখন ডেভিডসন হ্যাডসনের থেকে আলোচনা করা শুরু করি, বা আমার প্যাথোলজিক্যাল কোর্স কমপ্লিট করা আছে, আমার কিন্তু আল্ট্রাসোনো কোর্সও করা আছে। এখন আমি সিএমইউ ডিএমইউ দুটো পড়াশোনাই আমি জানি কিভাবে পড়তে হয়, বা এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে পারবো। কিন্তু আমি তো সিএমইউর জ্ঞান যদি না থাকে তাহলে আমি তো ডিএমইউর জ্ঞান আপনাকে দিতে পারবো না, পারবো? দিলেও বুঝবেন না, কারণ এটা তো আরো ধরেন আল্ট্রাসাউন্ডের উপরই প্রায় 6 মাসের কোর্স হচ্ছে।
আপনার সিএমইউ কোর্স, আর 1 বছর ডিপ্লোমা কোর্স হচ্ছে ডিএমইউ কোর্স। এমবিবিএস ডক্টর আপনার এইটা এমবিবিএস পাস করার পরে করে। তাহলে সেই বিষয়টা যদি আপনাদের সাথে আলোচনা করা হয় তাহলে কি আপনি সব বুঝতে পারবেন বলুন তো? না, তো তো বলা যাবে না। কিন্তু একটা শুরুটা করা যাবে। তো আজকের যে মূল ক্লাস সেই ক্লাসে আসি, কারণ অলরেডি আধা ঘন্টা হয়ে গেল। সংক্রমণ। এখন সংক্রমণ বলতে কি বোঝানো হয়? সংক্রমণ বলতে বোঝানো হয় জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস, ছত্রাক, পরজীবী ইত্যাদির দ্বারা দেহে আক্রমণ, অর্থাৎ আমাদের শরীরে আক্রমণ করছে, এবং এই সকল জীবাণু ভাইরাস যেটা আক্রমণ করছে এটা আমাদের শরীরে ঢোকার পরে এরা বংশ বৃদ্ধি করছে। এই বংশ বৃদ্ধি করার পরে কি করছে, জীবাণুগুলো বা রোগ জীবাণু যেটাই হোক না কেন আমাদের শরীরে এটা আক্রান্ত করে মানুষকে একদম মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এবং অনেক মানুষকে আক্রান্ত করছে। সহজভাবে বুঝি, যেমন করোনা ভাইরাস, এটা সংক্রমণ এর জন্য যে জীবাণু আপনার হতে পারে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে টিউবারকুলোসিস, তারপরে ছত্রাক, পরজীবী, এর প্রত্যেকের মাধ্যমে কিন্তু সংক্রমণ হতে পারে। এখন সংক্রমণ যদি আমি ভাগ করি, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানীয় সংক্রমণ, যেটা জীবাণু শরীরে একটি নির্দিষ্ট স্থানে সংক্রমণ করে ওই জায়গায় থাকলো, তাহলে কি হলো, ওই একটা নির্দিষ্ট জায়গায় সংক্রমিত হয়ে থাকলো। আবার সিস্টেমিক সংক্রমণ, যখন রোগের যে জীবাণুটা আছে আমাদের রক্তের প্রবাহের সাথে মিশে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখন সংক্রমণের জন্য আমরা কিছু লক্ষণ বা উপসর্গ চিন্তা করি, ধরেন জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, মাথা ব্যথা, আমাদের পেশিতে ক্লান্তি ভাব। তো এই যে লক্ষণগুলো থাকে সংক্রমণের, যে কোনো কিছু হলেই কিন্তু কম বেশি জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, ক্লান্তি ভাব থাকবে, এটা কিন্তু কমন। এখন সংক্রমণ ছড়ায় কিভাবে? একদম কমন জিনিস আমরা প্রত্যেকেই জানি, বায়ুর মাধ্যমে সংক্রমিত হতে পারে। যেমন যে আক্রান্ত ব্যক্তি হাঁচি দিচ্ছে, হাঁচি কাশির মাধ্যমে, বায়ুর মাধ্যমে কি হয়, আমাদের রোগ জীবাণুগুলো সংক্রমিত হয়। এরপর বিভিন্ন খাবারের মাধ্যমে, আহ এই যে খাবারের মাধ্যমে আপনার, যে আমরা খাবারটা খাচ্ছি খাবারের মাধ্যমে বিভিন্ন সংক্রমণ ঘটতে পারে, এবং পানির মাধ্যমে আপনার অনেক সংক্রমণ হয়। পানির মাধ্যমে বিভিন্ন রোগ হয়ে থাকে। এরপরে হচ্ছে যৌন জীবনের কারণে আপনার অনেক সময় সংক্রমণ হয়, বিশেষ করে আপনার সিফিলিস, গনোরিয়া যে আক্রান্ত হয়, এটাও কিন্তু এক প্রকার সংক্রমণ। তো এভাবে ধরেন সংক্রমণ হচ্ছে। এখন এর জন্য আমরা কি করে থাকি? টিকা দেওয়া হয়। এখন টিকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের হোমিওপ্যাথিক নসল মেডিসিন। টিকা যে কাজটা করছে নসল মেডিসিনও কিন্তু সেম কাজ করে, কিন্তু আমরা কি করতে পারছি না, আমরা আমাদের জায়গা থেকে প্রমাণ করতে পারছি না, এবং টিকার থেকে বেশি কার্যকর হতে পারে যদি সঠিক প্রয়োগে, যদি নসল মেডিসিন সঠিক মাত্রায় দেওয়া সম্ভব হয়। ঠিক আছে, এখন নিরাপদ খাবার সাথে তাকে খেতে দিতে হবে, টিকা নিতে হবে, টিকা না নিতে নসল মেডিসিন নিতে হবে। যদিও বা আমরা কোনোদিনও ওটা পারবো না, কারণ সরকারের একটা প্রোটোকল অনুসারে টিকা যে বাধ্যতামূলক করা আছে ওটা নিবে। দেখা যাচ্ছে ওর পরে টিকা কারোর জন্য সঠিক হতেও পারে, কারোর জন্য কিন্তু এই টিকা ক্ষতিকারক হচ্ছে, এবং সে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু ওটা কিন্তু প্রকাশে আসবে না। কিন্তু আপনি আমি যখনই বলবো যে টিকা লাগবে না, নসল মেডিসিনের সেম কাজ করে, তখন কিন্তু আপনার জন্য আইনানুগ বিভিন্ন সমস্যা তৈরি হবে। এই জন্য কি করতে হবে, আমরা আমাদের বোঝার জন্য আমরা বলবো, আমাদের ডাক্তারি ভাষায় আমরা বুঝবো, যে কারণ টিকা যে কাজ করে নসল মেডিসিন তো সেম কাজ করে। কারণ টিকা যেভাবে তৈরি হয়েছে ওখানে একটা খারাপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নসল মেডিসিনে কিন্তু সেটা কখনোই হবে না। এবং সংক্রমণ হলে তখন কি করা হয়, অ্যালোপ্যাথিক সিস্টেম আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ব্যাকটেরিয়া যে দূর করার জন্য। অ্যান্টিভাইরালের আপনার ভাইরাস জনিত সমস্যার জন্য অ্যান্টিভাইরালের বিভিন্ন ট্রিটমেন্ট করে, অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করে, তারপর প্যারাসাইটস এর জন্য তারা ট্রিটমেন্ট করে। এখন এই বিষয়গুলো আপনাকে বুঝতে গেলে আগে ডিজিজটাকে বুঝতে হবে, সেটা কোন ডিজিজ। যেমন কলেরা, টাইফয়েড, আপনার ক্ষয়রোগ মানে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া, এইডস। দেখেন এই প্রত্যেকটা মেডিসিনের জন্য, কলেরার জন্য আমাদের ওষুধ আছে, যেমন টাইফয়েডের জন্য টাইফয়েডিনাম, টিউবারকুলোসিসের জন্য টিউবারকুলিনাম, এইডস এর জন্য HIV,
এইচআইভি এইডস নোসোড, ঠিক আছে। তো এইচআইভি বা এইচপিভি এগুলো কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তারপরে আপনার রুবেলা, এই ধরনের কিন্তু আপনার মেডিসিন আছে। এখন ম্যালেন্ড্রিনা, ম্যালেন্ড্রিনা নাম রয়েছে হামের জন্য। তো এই ধরনের ওষুধগুলো রয়েছে, আমরা এই ধরনের ওষুধগুলো বিস্তারিত পড়বো, ঠিক আছে। পড়ার পরে আমরা অবশ্যই আপনার নোসোড মেডিসিন এগুলো রিপিটেশন দেওয়া যাবে না, এটা সিঙ্গেল ডোজ দিয়ে আপনি আপনার ধাতুগত মেডিসিন দিবেন, তাহলে দেখবেন খুব ভালো কাজ করছে। এই রোগটা কেন হলো তার কারণের জন্য আপনি ম্যাজমেটিক কজকে ধরবেন। এর জন্য আপনি মায়াজমকে চিন্তা করে আপনি ম্যাজমেটিক একটা উচ্চ শক্তির পোটেন্সি দিবেন। ম্যাজমেটিক মেডিসিন যেগুলো হয় এগুলো একটা উচ্চ শক্তি দিয়ে আপনি ধাতুগত মেডিসিন দিলে যে কোনো রোগ খুব দ্রুত কি হয় কমে আসে এবং দ্রুত সে সুস্থতার দিকে যায়। এখন টিউমার মধ্যে ধরেন বিনাইন টিউমার রয়েছে। বিনাইন বলতে বোঝানো হয় যেটা হচ্ছে প্রথম স্তরে রয়েছে। বিনাইন অর্থাৎ যেটা ক্যান্সার নয় সেটাই হচ্ছে বিনাইন। আর ম্যালিগন্যান্ট মানে ক্যান্সার। মেটাপ্লাসিয়া থেকে কিন্তু আপনার স্কোমাস সেলস কার্সিনোমা হয়, কারণ আপনার মেটাপ্লাসিয়া স্কোমাস যে মেটাপ্লাসিয়া এটার থেকে কিন্তু ক্যান্সার হয়ে যায়। আপনার যদি একটু দেখেন পার্থক্যটা বুঝবেন, এইখানের দিকে তাকান এর পাশে দেখেন এখানে কিন্তু ঘন হয়ে গেছে। তো স্কোমাস মেটাপ্লাসিয়া থেকেও কিন্তু আপনার টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয়ে থাকে, কিন্তু সব টিউমার ক্যান্সার না। কিন্তু ক্যান্সারের যে কোনো টিউমারই ক্যান্সার হতে পারে। কথাটা কিন্তু খুবই পার্থক্য আছে, কিন্তু সব টিউমারই ক্যান্সার হয় না, বা কিন্তু যে কোনো টিউমারই ক্যান্সার হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টা আরো বিস্তারিত জানতে হবে। এর জন্য আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দিব, শুধুমাত্র বায়োপসিকে বাদ দিয়ে। আমরা সকল পরীক্ষা দিব কিন্তু কি দিব না, বায়োপসি দিব না। তো এই বিষয়টা যদি দেখেন, এখানে দেখেন স্টেজ 0 স্টেজে আছে এপিডার্মিস, ডার্মিস, সাব কিউটিনিয়াস টিস্যু। এখন সাব কিউটিনিয়াস টিস্যু অর্থাৎ নিচের লেয়ারে, এইখান থেকে আছে সাব কিউটিনিয়াস টিস্যু। এখন কোনোটা যদি আপনার এপিডার্মিসে থাকে তাহলে 0 স্টেজ, যদি এপিডার্মিস থেকে ডার্মিসে চলে যায় তখন আমরা সেটাকে বলি সেকেন্ড গ্রেডে চলে গেছে। আর থার্ড গ্রেডে বলা হচ্ছে যখন ওটা আরো গভীরে যাচ্ছে। আর ফোর্থ গ্রেডে কখন বলা হচ্ছে, যখন সেটা সাবকিউটিনিয়াস টিস্যুতে পৌঁছায় যায় তখন সেটাকে আমরা চতুর্থ গ্রেড বলি। থার্ড গ্রেডেও কিন্তু ট্রিটমেন্ট ফার্স্ট গ্রেডে পুরোপুরি আরোগ্য হবে, সেকেন্ড গ্রেডে আসলে 50%, থার্ড গ্রেডে আসলে 25%, এবং ফোর্থ গ্রেডে আসলে আপনার মডার্ন মেডিসিনে বলে কিছু করার নেই। তবে আমরা বলবো যতক্ষণ শ্বাস ততক্ষণ যতক্ষণ শ্বাস আছে আমাদের ততক্ষণ চেষ্টা আছে। যদি সৃষ্টিকর্তার সহায় হয় এই রোগী পুরোপুরি সুস্থ হতে পারে, অসম্ভব বলে কিছুই নেই। ঠিক আছে। নিউপ্লাজম থেকে ক্যান্সার হতে পারে, বিনাইন থেকে আপনার ম্যালিগন্যান্ট টিউমারে যেতেই পারে। তো বিনাইনটা হচ্ছে ক্ষতিকারকের আগ পর্যন্ত। এখন বিনাইন টিউমার সম্পর্কে আপনি যদি দেখেন যে বিনাইন কোষগুলো রয়েছে, ম্যালিগন্যান্ট টিউমারের কোষগুলো রয়েছে। এখন এই যে ম্যালিগন্যান্ট এবং বিনাইন, বিনাইন টিউমার এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন সহজভাবে লাইপোমা, লাইপোমা কি বিনাইন, যেটা নড়ছে যেখানে ব্যথা নাই সেটা হচ্ছে বিনাইন। এবার বিনাইন যখন বলবো তখন আপনাকে আরো কয়েকটা বিষয় বুঝতে হবে, ফাইব্রোমা, হিমানজিওমা, অ্যাডিনোমা। এখন এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে। আমি তো ধরেন আহ সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, কিন্তু আপনারা এই বিষয়ে যদি আরেকটু পড়েন তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। ঠিক আছে। এখন ফাইব্রোমা, তারপরে হিমানজিওমা, অ্যাডিনোমা, এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন। পড়ার পরে আমাকে নেক্সট দিন কিন্তু জিজ্ঞাসা করলে আমি তখন আর একটু ভালোভাবে আলোচনা করে দিব। এবার দেখেন নর্মাল ইমেজে কি আছে, আপনার টিউমার হলো, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বিনাইন, শুরুতে মারাত্মক অবস্থা না, এই অবস্থায় সারা জীবনও কেটে যেতে পারে। কিন্তু এই অবস্থায় চলে আসলে ম্যালিগন্যান্টে আসলে তখন কিছু করার থাকে না, খুব দ্রুত সে মারাত্মক সমস্যা দিকে চলে যায়। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? একটু ছবিটা দেখেন তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। এখানে দেখেন টিউমারের যে শেপটা আছে একটা নির্দিষ্ট জায়গায় এটা আটকে আছে, এটা নড়াচড়া করছে না। কিন্তু ম্যালিগন্যান্ট যেটা ক্যান্সারাস টিউমার সেটা দেখেন এটা কি হচ্ছে আপনার বেড়ে চলেছে, অর্থাৎ এখান থেকে এখানে বেড়ে চলেছে।
কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে দাদা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার আমাদেরকে জানতে হবে। সাথে আমরা বুঝতে পারবো কি আমাদের যে কোষগুলো আছে, এখন এই কোষগুলো না বুঝলে তো আপনি বুঝতে পারবেন না, কারণ ক্যান্সারাস যে কোষ আছে, তাহলে ক্যান্সার হতে গেলে তার আগে দূষিত হওয়ার মানে এটা ম্যালিগন্যান্ট টিউমার যখন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে নিউপ্লেশিয়া, নিউপ্লেশিয়া আপনার ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, তাহলে এপিথেলিয়াম, তারপর আমাদের প্রত্যেকটা কোষের আপনাকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে, এর মেকানিজমটা বুঝতে হবে, অ্যানাটমি ফিজিওলজি বুঝতে হবে। এই অ্যানাটমি ফিজিওলজি বুঝলে আমি কি তখন কি করতে পারবো, প্যাথোলজি সম্পর্কে আলোচনা করতে পারবো। আর প্যাথোলজি বোঝার আগে আমাদের কিছু চোখে বুঝতে হবে, যেমন ABCDE, অর্থাৎ রুল ফর দ্য আর্লি ডিটেকশন অফ মেলিনোমা। তো এরকম প্রত্যেকটা টিউমারের জন্য কিছু দিক রয়েছে। দেন মেলিনোমা হিসাবে আপনার যদি মেলিনোমা হয় তাহলে প্রথমে আমরা কি দেখি, প্রথমে আমরা এ ফর সিমেট্রি অর্থাৎ আপনার অসমতা, এর সীমানাটা ভালোভাবে দেখে নিই। এর সীমানাগুলো অসম কিনা, সব দিকে সমান আছে কিনা এই জিনিসটা দেখা হয়। তারপরে বর্ডার লাইনে কি আছে, খাঁজ আছে না স্বাভাবিক সোজা আছে সেটা দেখা হয়। তারপরে কালার হিসাবে কালারের রংটা কি রকম, কালো না অন্য রঙের থাকছে সেটা দেখা হয়। তারপরে আপনার ডায়ামিটারের ব্যাসটা কতটুকু, 6 মিটার বেশি হলে আমরা সেটাকে ক্যান্সারাস ধরা হয়, তাহলে সেই জিনিসটা দেখা হবে। আকার আকৃতির রঙের পরিবর্তন আছে কিনা, তারপরে এর মধ্যে কোনো পরিবর্তন খুব দ্রুত হচ্ছে কিনা, এই বিষয়গুলো যখন আমরা খেয়াল করব তখন কি করতে পারবো, আমরা পার্সোনালি কিন্তু এই বিষয়টা খুব ভালো বুঝতে পারবো। তো আমি মনে করি আপনারা এতক্ষণ এই বিষয়টা দেখলেন, এবার আমি 3D মডেল নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের জন্য মনে হয় কিছুটা আরো সুবিধা হবে। কারণ এই বিষয়গুলো খুবই জটিল, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কি করতে পারবো, আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো। আর পড়ার কোনো বিকল্প নেই। প্রথম কথা হচ্ছে আপনাদের পড়তে হবে, যদি আপনারা যত ভালোভাবে পড়বেন আপনারা তত ভালো করতে পারবেন। ফিজিওলজি অ্যানাটমি ক্লাসে এখন কেমন হচ্ছে আপনার, ফিজিওলজি এবং অ্যানাটমি ক্লাস ওইটা কি অ্যাটেন্ড করেন আপনাদের দুজনের মধ্যে? আমাদের না স্যার, ফিজিওলজি অ্যানাটমি করি না স্যার। ওকে, এখন ফোর্থ ইয়ার থেকে তো করার সুযোগ আছে তাই না স্যার? ওটা তো না অ্যাকচুয়ালি ওইভাবে সুযোগ নেই। আপনি ফিজিওলজি অ্যানাটমি অনেক জায়গায় ফ্রি ক্লাস হয়, আপনার সেখানেও করতে পারেন, আমি সেই জন্য বলছি। এটা ও, নিজের থেকে মানে এটা অ্যাকচুয়ালি আমি বলছি হচ্ছে কি আপনারা আপনাদের ল্যাকিংস গুলো, যেহেতু আপনার 4th ইয়ারে আছেন, জি স্যার। আপনার যে ত্রুটিগুলো আছে সেটা আপনাকে শিখে নিতে হবে, কারণ আপনি আজকে 4th ইয়ারে, 4th ইয়ারে যদি বুঝতে হয় তাহলে আপনি যদি ফিজিওলজি অ্যানাটমি না বুঝেন তাহলে আপনি প্যাথোলজি বুঝবেন না, প্যাথোলজি না বুঝলে সার্জারি কি করে বুঝবেন বলেন? মানে আমার কথাটা কি আপনি এবার বুঝতে পেরেছেন আমি কেন বলছি? জি স্যার। আপনাকে লিম্ফেটিক সিস্টেম, ধরেন আমি তো টিউমার আলোচনা করতেছি, এবার ধরেন লিম্ফেটিক সিস্টেম, এই বিষয়টা আপনার একটু দেখেন। দেখা যাচ্ছে কি? এখনো দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। এই দেখেন, এই যে অর্গানটা, এটা আমাদের শরীর, ঠিক আছে? এইটা হচ্ছে স্কিন, বোঝা যাচ্ছে তো?
জি স্যার। এটা আমাদের শরীর, এটা ধরেন 3D মডেল, আর একটু ছোট করে নিচে নামান। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্রিন। এখন এই যে স্ক্রিনটা রয়েছে, এর মধ্যে আমাদের দেখলেন সংক্রমণ হলে কি হচ্ছে, নিঃশ্বাসের মাধ্যমে কি হচ্ছে, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যাচ্ছে। এখন আমি যদি অন্যগুলো আলাদা বন্ধ করে দিই, তাহলে আমাদের সংক্রমণের মূল জায়গাটা কোথায়? নিঃশ্বাসের মাধ্যমে কোথা থেকে চলে যাচ্ছে? এইখানে। বোঝা যাচ্ছে? এবার এটাকে আমরা কি বলি? Oropharynx. অরোফ্যারিংস। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আপনার আপার রেসপিরেটরি সিস্টেম, মানে আমার রেসপিরেটরি সিস্টেম। সংক্রমণের মূল জায়গাটা যদি শ্বাসের মাধ্যমে হয়, যেমন টিবি, করোনা, তাহলে আমার কি হবে, রেসপিরেটরি সিস্টেমে কে আক্রান্ত করছে? করোনা ভাইরাস কোনটাকে উইক করছে? রেসপিরেটরি সিস্টেমকে। তাহলে রেসপিরেটরি সিস্টেম, এখান থেকে আসতেছেন আপার রেসপিরেটরি সিস্টেম, তারপরে আসতেছেন ফ্যারিংস, তারপরে অরোফ্যারিংস। ঠিক আছে, আমরা কোথায় আসতেছি? Oropharynx. অরোফ্যারিংস। অরোফ্যারিংস থেকে যদি আমি চিন্তা করি, আমি রিফ্রেশ ভিউতে যাই, তাহলে এই অরোফ্যারিংসটা তাহলে কোথাও শ্বাস প্রশ্বাসের নাসের লিড থেকে চলে গেল। এবার দেখেন স্লাইভারি গ্ল্যান্ড, সংক্রমণ হলে আপনার বর্তমানে মামস হচ্ছে, মামস হচ্ছে না? বর্তমান দেখবেন মামস হচ্ছে। মামস সম্পর্কে কার কি জানেন বলেন? মামস, মামস সম্পর্কে কেউ কিছু বলেন তো, মামস সম্পর্কে কে কি জানেন? বর্তমানে কিন্তু প্রচুর আক্রান্ত হচ্ছে। ফলাফল নাকি? না? হুম। ফলাফল ভাবটাকেই বলবে নাকি? স্যার মামস বলতে তো আমরা হাম বুঝি নাকি স্যার, যে ছোট ছোট ঘামাচির মতো বের হয়? না না, বর্তমানে এটা কিন্তু খুবই ভাইরাল একটা রোগ, এবং বর্তমান সময়ে কিন্তু এটা খুবই খুবই আক্রান্ত হচ্ছে, বাচ্চারা প্রচুর আক্রান্ত হচ্ছে। মামস সম্পর্কে তো তাইলে আমার মনে হচ্ছে মামস সম্পর্কে বিস্তারিত আলোচনা না করলে আপনাকে বুঝতেই পারবেন না। তো এটা নিয়ে আলোচনা করতে হবে। আপনারা কি বলেন? মামস সম্পর্কে আপনাদের তেমন কোনো ধারণা নাই? না স্যার। না, ধারণা ধারণা নাই। তাহলে তো এই এই বিষয়টা আগে দেখেন, আমি আলোচনা করব, ঠিক আছে? মামস তো অবশ্যই তাহলে আলোচনা করতে হবে। মামস না আলোচনা করলে তো, বর্তমানে রুগী তো অনেক, মামসের রুগী কিন্তু বর্তমানে অনেক। ঠিক আছে, মামস, মামসের স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, এই স্যালাইভারি গ্ল্যান্ডে কি হয়, মামস ভাইরাস আক্রান্ত করে। ঠিক আছে, এখন মামস হলে কি হয়, গলাটা ফুলে যায়, এই স্যালাইভারি গ্ল্যান্ডে আক্রান্ত হয়, এবং এটা একটা ভাইরাস জনিত রোগ, ভাইরাস জনিত রোগ। এবং পৃথিবী ব্যাপী শিশুদের মধ্যে এই রোগটা ছড়ায় পড়ে, এবং এটা ওই যে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড, অনেকে বলা হয় প্যারোটিটাইটিস। ঠিক আছে, কারণ এখানে কানের নিকটবর্তী প্যারোটিড গ্ল্যান্ড, এখানে মানে এখানে আক্রান্ত হয়, রোগীর জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, এবং এর সাথে কি থাকে, অর্কাইটিস বলা হচ্ছে। অনেকের কিন্তু এখানে ফুলে যায়। ঠিক আছে, এবং এটা যথেষ্ট ছোঁয়াচে, মামস যথেষ্ট ছোঁয়াচে। এবং আপনাদের আমি বলবো মামস সম্পর্কে আপনারা একটু কাইন্ডলি পড়বেন, নেক্সট ক্লাসে দরকার হলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। মামসের ট্রিটমেন্ট কিন্তু আপনাদের জানতে হবে। জি স্যার, ঠিক আছে স্যার।
আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দেই, কারণ ট্রিটমেন্ট তো করতেই হবে, অবশ্যই আমরা করব। তারপরেও আপনাকে কিছু বিষয় জানতে হবে। মামসের জন্য সবথেকে বেশি যেটা কাজ আমরা বর্তমানে পাচ্ছি বেলেডোনা, মার্কসল, ল্যাকেসিস, ক্যামোমিলা, অ্যাপিসমেল, পালসেটিলা। ঠিক আছে? এই কয়টা কিন্তু খুব বেশি ব্যবহৃত হচ্ছে। তাহলে অ্যাপিসমেল, পালসেটিলা, ক্যামোমিলা যেহেতু বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, এই ওষুধগুলো কিন্তু খুবই ব্যবহার করা হচ্ছে। আমি ওষুধগুলো বলে দিলাম। এবার আপনারা এই ওষুধগুলো ভালোভাবে পড়বেন। পড়ার পরে আপনারা ট্রিটমেন্ট প্রসিডিউরটা লিখবেন। কারণ কি এই জিনিসগুলো প্রচুর পরিমাণে। এখন একটা বাচ্চা আসছে গলাটা ফুলে গেছে। এবার এই ফুলে যে গেলে তো আপনাকে এই রুগীটাকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? আপনি কি সরাসরি হাত দিয়ে দেখবেন? না, হাত দিয়ে কিন্তু দেখতে যাবেন না। আপনি অবশ্যই গ্লোভস পরে নিবেন। আর একটা জিনিস, মামসের রুগী দেখার সময় কিন্তু আবার মাস্ক পরবেন। আপনি মাস্ক পরবেন আর তাদেরকে মাস্ক পরতে বলবেন। আপনি মাস্ক পরে আসতে বলবেন না। হাঁচি কাশি দিলে কিন্তু আপনার সমস্যায় পড়ে যাবে। এবং মামসের রুগীর গলাটা দেখতে যে না দেখালে তো আসলে আপনি বুঝবেন না। আমি দেখাই। আহ, যদি স্লাইভারি গ্ল্যান্ড এটা ফুলে যায়, ঠিক আছে, ওইখান থেকে আপনি ইউটিউব থেকেও তো দেখে নিতে পারেন মাংস সম্পর্কে। জি স্যার। ঠিক আছে, ইউটিউব থেকে আপনারা দেখে নিবেন। ইউটিউব থেকে দেখে নিবেন। আমি তো ওষুধ সম্পর্কে একটা ধারণা দিয়েই দিলাম। আর বলেই তো দিচ্ছি যে আপনার এই পুরো জায়গাটা, গ্ল্যান্ডটা ফুলে যায়। মামস হয়ে গেলে এই জায়গাটা পুরোপুরি ফুলে যায়। বাচ্চারা কথা বলতে পারে না। এখানে মূল যে লক্ষণ থাকে মামসের, সেটা কি থাকে? বাচ্চার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা থাকে, মাথা ব্যথা থাকে। ঠিক আছে? রুগী মাথা যন্ত্রণা থাকবে, মাথা ব্যথা থাকবে। তারপরে তার মধ্যে জ্বর থাকবে। এবং জ্বর তো থাকছে, সাথে আর কি থাকছে বলেন? আপনাদের, আপনারা বলুন আর কি থাকতে পারে বলেন তো। দাদা রেকর্ডিং তো অফ করবো? আহ, না, 1 মিনিট, এটা রাখেন। মামস হলে কি হয়, তার জয়েন্ট পেইন হয়। তারপরে সে কিছু খেতে পারে না, জ্বর থাকে, তার লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দা থাকে। মামস হলে বাচ্চা কিছুই খেতে চায় না, ক্ষুধামন্দা ভাব থাকে। এই বিষয়গুলো কিন্তু থাকে। এবং আরো অনেক লক্ষণ রয়েছে যেগুলো আপনাদের নেক্সট ক্লাসে আপনারা পড়ে আসবেন এবং আপনারা বলবেন, তারপরে আমি আবার পুনরায় আলোচনা করব। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি। এবার বন্ধ করে দেন।